প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দা পেনাল কোডে এই মুসাবিদা, হ্যাঁ, পেনাল কোড সংক্রান্ত কোনো মুসাবিদা বা ড্রাফটিং কিন্তু প্রযোজ্য না, কারণ এখান থেকে কোনো ড্রাফটিং আসার সুযোগ নাই। মানে ড্রাফটিং করাই যায় না এখান জি। থেকে। তারপর এভিডেন্স অ্যাক্ট থেকেও কোনো ড্রাফটিং হয় না, তাই আমি এখানে বলে দিয়েছি যে এই আইনের ক্ষেত্রে মুসাবিদা প্রযোজ্য নয়। এটা দিয়ে আমি আহামরি তেমন কিছু করিনি, কিন্তু অনেকে ক্লিয়ার করতে সক্ষম হয়েছি যে পেনাল কোড থেকে কোনো ড্রাফটিং আসে না। যদিও পেনাল কোডে মামলা হয়, কিন্তু ওই মামলাটা কি অনুসারে করতে হয়? সিআরপিসি অনুসারে করতে হয়, বুঝতে পেরেছেন? জি স্যার। সিআরপিসিতেই তো এজাহার বা জিআর মামলা এবং সিআর মামলা বা কমপ্লেন্ট কিভাবে দায়ের করতে হয় 154 এবং 200 ধারায়, এটা সিআরপিসি অনুসারে ড্রাফটিং হয়। আপনি বিগত সালের প্রশ্ন ঘাটলে কোথাও পেনাল কোড এবং এই এভিডেন্স অ্যাক্টের উপরে কোনো ড্রাফটিং পাবেন না, ঠিক আছে? এবং সুযোগও নয়, আমি বানানোর চেষ্টা করেছি কিন্তু আসলে সম্ভব না, ঠিক আছে? তো আমি এখানে তো হবে না স্যার। জি। এখানে আপনাদের এই দুইটা আইন থেকে যে ড্রাফটিং আসেন, এটা দিয়ে আপনাদের অনেকটা প্রেসার যে কমিয়ে দিলাম, এটা আপনাকে স্বীকার করতে হবে। কি কারণে আপনি বুঝতে পারলেন এখান থেকে আসে না, একটা ক্লিয়ার একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিলাম। তাই জাস্ট এখানে আমি রেখেছি এটা। চাইলে আমি এই জি। লাইনগুলো স্কিপ করতে পারতাম। এরপরে আমরা দেখব দ্য লিমিটেশন অ্যাক্ট। সিভিল ড্রাফটিং যেহেতু পড়ছি, আমরা সিভিল ড্রাফটিং সিআরপিসির সাথে এটা যুক্ত করে দিলাম এবং আগামীকালকে সিআরপিসির ড্রাফটিং গুলো দেখব। লিমিটেশন অ্যাক্ট সংক্রান্ত মুসাবিদা বা ড্রাফটিং। আচ্ছা, একটি মোকদ্দমা চূড়ান্ত শুনানির জন্য 16/6/2026 তারিখ ধার্য ছিল। তাহলে একটা তারিখ দিল, এই তারিখে চূড়ান্ত শুনানি, মানে এ পিএইচ এর মামলা, প্রিএম্পটরি হিয়ারিং এর মামলা, এই দিন শুনানির জন্য ডাকা হলে পক্ষ দ্বয় মানে কি? দুই পক্ষকে। দ্বারা উভয়কে বোঝায়, বোথ। দ্বয় শব্দের অর্থ বোথ বা উভয়। অনুপস্থিত পাওয়া যায় এবং আদালত মোকদ্দমা ডিসমিস করেন। তার মানে উভয় পক্ষ ছিল না, মামলা ডিসমিস মানে মামলা খারিজ। বাদী ডিসমিস আদেশ রহিত, ডিসমিস মানে খারিজ। তাহলে বাদীর ক্ষতি হলো, বাদীর মামলা গেল, বিবাদী কিন্তু লাভবান হলো এখানে। রহিত জি। করার জন্য আপনার নিকট আসে, কিন্তু আপনি দেখেন যে উক্ত দরখাস্ত দায়ের করার সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। অলরেডি আমরা এই ধরনের কয়েকটি প্রশ্ন পেলাম সরাসরি রদ রহিতের দরখাস্ত করার, তাই না? তো জি। সরাসরি রহিত করতে হবে আদেশ, যেটা আমরা দেখলাম যে 9 এতে, তাই না? আর জি স্যার। একতরফা রদ রহিত আছে 13 এতে। তো সেটা তো জি। করবো, কিন্তু করার জন্য সেটার সাথে আরেকটা দরখাস্ত দিতে হবে, কি? তামাদি আইনের 5 ধারায়। কারণ এটা কি, একটা যে কোনো দরখাস্তে তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফ কি বা বিলম্ব তামাদির সীমা বৃদ্ধি করা জায়েজ আছে, তার মানে প্রযোজ্য। তামাদি জি। সীমা বৃদ্ধি করার জন্য একটি দরখাস্ত মুস্তাবিদা করুন, ঠিক আছে? এটা আমাদের করতে জি। হবে এখানে। আর এখানে যে মোকদ্দমা সংক্রান্ত বলা হয়েছে পাঁচ ধারায় তো এখানে আমরা জানি যে আপিল রিভিউ রিভিশন এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু পাঁচ ধারা কি মোকদ্দমার বিষয়ে কি প্রযোজ্য হয় কিনা এর জন্য? আমরা তো মোকদ্দমা দায়ের করছি না, মোকদ্দমা তো আগেই দায়ের করেছি। সেটা দীর্ঘদিন চলার পরে চূড়ান্ত শুনানি দিন এসে ওই মামলাটি খারিজ হয়ে গেছে, ডিসমিস হয়েছে। ওই ডিসমিস আদেশ রদ রহিত করার জন্য আমরা পিটিশন দায়ের করব, এবং এই পিটিশন দায়ের করতে যাই দেখছি যে 30 দিন পার হয়ে গেছে। এখন 30 দিন পার হয়ে আরো 10 দিন পার হয়ে গেছে, তাহলে 30 আর 10-এ 40 দিন। 30 + 10 40 দিন, অতিরিক্ত 30 দিন। 30 দিনের সাথে অতিরিক্ত 10 দিন পার হয়ে গেছে, তার মানে অ্যাকচুয়াল ডিলে হয়েছে কতদিন? 30 + 10 40 দিন ডিলে হয়ে গেছে। এখন এই 40 দিন মৌকুব জি। করার জন্য তামাদি আইনের 5 ধারায় আমরা কি চাইবো? বিলম্ব মৌকুব চাইবো। বিলম্ব মানে। এটা মূল মামলা দায়েরের জন্য বিলম্ব মৌকুব না, ওই যে আর আদেশ রদ রহিত করার প্রার্থনায় দরখাস্ত দায়েরের বিলম্ব মৌকুব চাচ্ছি, বোঝা গেল? বুঝতে বুঝতে তাহলে বুঝতে এখানে বিজ্ঞ যুগ্ম জেলা জজ, প্রথম আদালত রাজশাহী, মিস কেস নক, এখানে মিস কেস দিতে হবে কারণ এটা সানি মামলা হয়, হ্যাঁ, এটাকে সানি মামলা বলে, মিস সানি। আপনি সানি শব্দটা উল্লেখ না করলে হবে, তো যে উল্লেখ করতে পারেন। তামাদাইনের 5 ধারা এইভাবে সানি শব্দটা উল্লেখ করতে পারলে আপনি বলবেন যে এ তো খুবই গভীর নলেজ আছে সিভিল সম্পর্কে। এই সানি শব্দটা দেখে আপনাকে জি। নম্বর বাড়াই দিবে। তবে সব জায়গায় তো আর সানি ব্যবহার করবেন না, কোথায় ব্যবহার করতে হবে বুঝে শুনে করবেন। এবার মূল মোকদ্দমা নম্বর হচ্ছে 266/2025 অপ্র। তাহলে এই মামলা খারিজ হয়ে গেছে কত তারিখে? 16/6/2026। এই তারিখ কোথায় পেলাম? প্রশ্নের মধ্যে এই তারিখটা দেওয়া আছে, তাই না? জি। তাহলে এই বুঝতে তারিখে খারিজকৃত এই মামলাটাই আমরা আবার পুনর্বহাল চাচ্ছি,
রদ্দ চাচ্ছি এই আদেশটি। তাই আমাদের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলাটা করতে হবে, কারণ এই সম্পত্তির তাইদাদ মেবি কত, 25 লক্ষ প্লাস, তাই যুগ্ম জেলা জজে ফাইলিং হয়েছিল। জি। দরখাস্তকারী বাদী মোসাম্মদ সানোয়ারা বেগম, এটা আমার রিয়েল কেস। আর প্রতিপক্ষ বিবাদী মোহাম্মদ মালেক মন্ডল দিং, দিং মানে দিগড় বা অন্যান্য। বিষয় হচ্ছে দ্য লিমিটেশন অ্যাক্ট 1998 এর 5 ধারা বিধান মতে 40 দিনের বিলম্ব মওকুফের প্রার্থনা। আচ্ছা, 30 দিন তো এমনিতেই সময় দেয়, এর সাথে আরো যদি জি। 10 দিন পার হয়ে যায় তাহলে 30-এর সাথে 10 দিন যুক্ত হয় টোটাল 40 দিন। তার মানে আপনাকে যে যে সময়টা এমনিতে 30 দিন দেওয়া হয়েছিল ওইটাও যোগ হয়ে যাবে। 30তম দিনে জি। যদি আসেন তাহলে আপনার বিলম্ব মওকুফ চাওয়া লাগবে না 5 ধারায়, কিন্তু যদি আপনি 31তম দিনে আসেন তাহলে মাত্র একদিন দেরি হবে আপনার মনে হচ্ছে, কিন্তু আপনাকে 31 দিনই চাইতে হবে বিলম্ব মওকুফ। বোঝা গেল? জি। অনেকের মনে হতে পারে একদিন বুঝলাম। চাইলেই হবে, কিন্তু না। এবং এখানে মনে হতে পারে 10 দিন চাইলেই তো হবে, কিন্তু না। ওই 10 দিন আর আগের 30 দিন, যেটা মূল 30 দিন, ওই 30 দিন জি। সহ চাইতে হবে। দরখাস্তকারী পক্ষে বিনীত আবেদন এই যে, দরখাস্তকারী বাদী পক্ষ 266/2025 অপর মোকদ্দমাটি দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 18 and 77 এর 9 ধারায় বিজ্ঞ আদালতে দায়ের করেন। আচ্ছা, 9 ধারা মামলা মানে উচ্ছেদ, মানে দখল পুনরুদ্ধারের মামলা। বাদীপক্ষ অত্যন্ত সতর্কতার সাথে মোকদ্দমাটি পরিচালনা করে আসছিলেন, প্রতিটি ধার্য তারিখে হাজিরা প্রদান সহ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মানে আমি বোঝাচ্ছি যে আমার বাদী কিন্তু সতর্ক, ভালো মানুষ, সে নিয়মিত আসে, সতর্কতার সাথে মামলা পরিচালনা করে, কিন্তু ওই একটা দিনেই স্যার সমস্যা হয়েছে। এখন যদি আমি এই কথাটা লিখি তাহলে এই কথাটা আমার এই দরখাস্ত মঞ্জুর হওয়ার জন্য যথেষ্ট একটা লাইন না, সুন্দর একটা লাইন না? জি স্যার। এখানে পয়েন্টগুলো পরিবর্তন করে নেবেন, 1 2 3 এভাবে। ঠিক আছে? সিরিয়াল মিস্টেক হয়ে গেছে, জি। কম্পিউটার অটোমেটিক চেঞ্জ করে ফেলেছে। বিগত এত তারিখ উপরোক্ত মোকদ্দমাটির চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য ছিল, কোথায় পাবো, প্রশ্নে পাবো। কিন্তু বাদী আদালতে আসার পথে রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার কারণে, তাহলে যে আহত হলো, দুর্ঘটনার শিকার হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আবার বানিয়ে দিলাম। উক্ত তারিখে বিজ্ঞ আদালতে শুনানির জন্য উপস্থিত হতে পারেননি। কেন অ্যাক্সিডেন্ট লিখছে? অ্যাক্সিডেন্ট লিখার কারণে সে 40 দিন পর্যন্ত চিকিৎসাধীন ছিল, এটা দেখাচ্ছি। আর জ্বর সর্দি জি। যদি আমি বলি তাহলে কি, সে তো 1 সপ্তাহ পরে আসতে পারতো, তাই না? জি। জি। উক্ত তারিখে উভয় পক্ষ গড়হাজির থাকায় আদেশ নয় বিধি 3 মতে বিজ্ঞ আদালত মোকদ্দমাটি খারিজ আদেশ দ্বারা ডিসমিস করেন। দরখাস্তকারী বাদী দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে মোকদ্দমার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে মোকদ্দমাটি খারিজ মূলে ডিসমিস হয়ে গেছে। যেহেতু উক্ত খারিজ আদেশের 30 দিনের মধ্যে বাদী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন, ফলে খারিজ আদেশ রদরহিতকরণে দরখাস্ত দাখিলের নির্ধারিত তামাদির মেয়াদ 30 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়ে যায়। আচ্ছা, এই যে এই ধরনের যে ঘটনাটা ঘটে এখানে, যে আইনজীবী তার কিন্তু গাফলতি এবং তার হীনমন্যতার পরিচয় পায়। কারণ বাদীর মামলা খারিজ হয় কখন আমি বলি। মনে করেন যে বাদী আসতে পারলো না, বাদী যোগাযোগ করলো না, এবং আমার যদি মামলা হয়, যেমন আজকে একটা মামলা, আমি বাদীকে কল দিচ্ছি, বাদী কল ধরেনি। হ্যাঁ, আজকে মামলা আছে, তার সাথে কথা হয়েছিল কিছুদিন আগে যে মামলা আছে 1 তারিখে আপনি আসবেন, বাদী আসতে পারেনি, আজকে পেয়েছে এর মামলা। তাহলে এখানে আমার কি করা উচিত? বাদী পক্ষে হাজিরা আমি তো দিতে পারছি না, কারণ বাদীর সাথে যোগাযোগ হচ্ছে না। তাহলে আমি জি। কি করব? একটা টাইম পিটিশন দিব যে আমার বাদী উপস্থিত হয়নি, আমি যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছি। টাইম পিটিশন দিলে নিশ্চয়ই আদালত টাইম পিটিশন মঞ্জুর করবেন। প্রয়োজনে 500 বা 1000 টাকা কি করবেন, কস্ট করবেন। কিন্তু জি। মামলা খারিজ হওয়ার সুযোগ নাই, পরের ডেটেও যদি না আসে, পরের ডেটেও যদি আমি টাইম পিটিশন দিন, পরের ডেটেও আবার শুনবে। এইভাবে আমি কয়েকটা জি। ডেট পার করতে পারবো, 2 3 বছর পার করে দিতে পারবো। আমার বাস্তবে এরকম হয়েছিল, আচ্ছা। একটা বাদী আমার 8টা ডেট আসেনি, 8 ডেট, 8টা ডেট নিখোঁজ। প্রায় 100 বিঘা সম্পত্তির মামলা, বাগমারা উপজেলার মামলা। গরিব মানুষ, উনার নিজস্ব ফোন নাই, যে ফোন নম্বরটা দিয়েছিল প্রতিবেশীর, তাকে কল দিলে সে ফোন ধরে না, বা ফোন ধরলেও বাদীকে খোঁজ দেয় না। তো আমি কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। তিনি আবার আদালতে আসছেন, আমি তো আবার কোচিং নিয়ে ব্যস্ত থাকি। যে আবার দ্রুত চলে আসি, উনি আবার আমার টেবিলও চিনতে পারেন না। তিনি নাকি এসেছেন কয়েকবার, এসে আমাকে আদালতে খুঁজে পাইনি, আমার নামও ভুলে গেছেন।
কারণ এই মামলাটি আমার শ্বশুর ফাইলিং করেছিলেন। আমার শ্বশুর 22 সালে মৃত্যুবরণ করার পরে তো উনি শ্বশুরের টেবিলে এসে ফেরত চলে যান, কিন্তু আমার নাম না জানার কারণে উনি আমার টেবিলে আসতে পারেননি। তো যেভাবে হোক ওনার সাথে আমার কানেকশন 8 ডেট পর্যন্ত ছিল না। এটা পিএইচ এর মামলা, আমি 8 ডেটেই কি দিয়েছি, স্টেপ নিয়েছি, এবং আমি মামলাটা জিয়ে রেখেছি। এবং গত ধার্য তারিখে 29 তারিখে মামলার ডেট ছিল। উনি এসে এফিডেভিট যোগে জবানবন্দি দিয়ে গেলেন এবং একটা ভালো আমাকে খরচ দিয়েছেন, খুশি হয়ে। কেন? দীর্ঘদিন ওনার মামলাকে আমি বাঁচিয়ে রেখেছি। বুঝতে পেরেছেন? জি। তাহলে জি স্যার। এই 8 ডেট পর্যন্ত মামলা যদি খারিজ আটকাতে পারি, তাহলে খারিজ হওয়ার তো কোনো কারণ দেখছে না। তাহলে এটা জি। আইনজীবীর গাফলতি, অথবা ফি দিচ্ছে না, ফি দিবে না। আমি যদি একটা দরখাস্ত দিই, একটা পিটিশন হিয়ারিং করতে কয় টাকা খরচ হয় বলেন, তাই না? তো বাস্তবে জি আমাদের স্যার। আমার যারা ইউটিউব ভিডিও দেখছেন বা আমার স্টুডেন্ট, আমি বলবো আপনার গাফলতির কারণে বা এক এক দুই ডেটের খরচ আপনি পাবেন না, আপনি মামলা খারিজ হতে দিবেন না, টাইম পিটিশন দিবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব। ঠিক আছে? জি। জি স্যার। এটা তো সবাই করবে না স্যার আসলে। এটা আমি বললাম করা উচিত। আজকে আমি টাকা জি পেলাম, স্যার। আজকে ইভেন আমি 2 দিন, গত 2 দিনের যে বেশ কয়েকটা মামলার আমি এখন পর্যন্ত ফি পাইনি, পাঠাবো বলে এখনো পাঠাইনি। কি করব বলেন? এমনিতে আমার জি মামলার স্যার। সংখ্যা কম, কোচিং করার কারণে কোর্টে সময় কম দিই, মামলার সংখ্যা কম। তবে মামলা বাড়ছে এবং মামলা বাড়বে। খুব অদূর ভবিষ্যতে খুব বেশি মামলা আমার চলে আসবে। এই ধরনের আমি কিভাবে মামলা বাড়ে সেটা আমি জানি। আমার যিনি সিনিয়র ক্রিমিনাল প্র্যাকটিস করেন, তার প্রতিদিন 60-70টা করে মামলা থাকে। বুঝতে পেরেছেন? জি স্যার। মানে কোনোদিন যদি খুব কম মামলা থাকলে মিনিমাম 30-40টা মামলা থাকে। তাহলে বোঝেন আমি সেই সিরিজটাই কিভাবে মামলা বাড়ে সেটা আমি জানি, কাহিনী জানি, কিভাবে নেটওয়ার্কিং করতে হয়। কিন্তু আমি খাওয়ারই তো সময় পাই না। আজকে সকালে না খেয়ে কোর্টে গিয়েছি, এবং কোর্টে যে নাস্তা করার সুযোগ পাইনি, জাস্ট 1 গ্লাস পানি খেয়েছিলাম। কোর্ট থেকে এসে আমি সকালে নাস্তা করেছি এবং দুপুরে খাবার এখন পর্যন্ত আমি খাইনি। তাহলে সকালে নাস্তা করলাম আমি হচ্ছে 3টার দিকে, আর দুপুরের খাবার এখন পর্যন্ত খাইনি। সন্ধ্যাবেলা জাস্ট 1 কাপ চা খেয়ে নোট কুরিয়ার করতে গিয়েছি। কোর্টের কাছ থেকে এসে 5 মিনিট আমি সুযোগ পাইনি, ডিরেক্ট আমি ক্লাসে বসে গিয়েছি। এই ক্লাস শেষ করে কি করব? খাওয়া দাওয়া করবো। জি স্যার। এইভাবে চলছে। তবে এই দ্রুত আমার কষ্ট কমবে, বেশ কিছু মানে পদ্ধতি অ্যাপ্লাই করছি আমি। তাহলে 30 দিন এই যে প্রকৃতপক্ষে 30 দিন পার হয়ে গেছে। ঠিক আছে? এছাড়াও পুরোপুরি সুস্থ হয়ে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আরো 10 দিন পার হয়ে গেল, মোট 40 দিন বিলম্ব হয়েছে। এই 40 দিন বিলম্ব মওকুফ চাচ্ছি, মানে মাপ চাচ্ছি, ওর অনার ক্ষমা করবেন এবং দরখাস্তটি মঞ্জুর করে রদরহিত করে দিবেন। ঠিক আছে? এমতো অবস্থায় 40 দিন মওকুফ করবেন, না হলে বাদীর অপূরণীয় ক্ষতি হবে। বাদীর চিকিৎসা সংক্রান্ত কাগজাদির ফটোকপি অত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা হয়েছে। আদালতে স্মরণ করে দিচ্ছি যে আমি মিথ্যা কথা বলছি না, আদালতকে মিসলিড করছি না। দেখেন সত্যি কাগজপত্র দিয়েছি পিটিশনের সাথে। অন্যান্য হেতুবাদ শুনানিকালে মৌখিকভাবে উপস্থাপন করা হবে। এখানে মৌখিকভাবে কিন্তু কথা লিখা আছে, হ্যাঁ। অতএব জি। উপরোক্ত বিষয় বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে, এটা কিন্তু আমার ফরম্যাট, এই লাইনটা আমি লিখি, উক্ত 40 দিনের বিলম্ব মওকুফ করে মিস কেসটি গ্রহণ করতে বিজ্ঞ আদালতের সদয় মর্যাদা। মিস কেস গ্রহণ মানেই কিন্তু মঞ্জুর হয়ে গেল। এবং হলফনামায় সানোয়ারার নাম দিলাম, এটা ডিটেলস দেওয়া আছে। এটা একেবারে অ্যাকচুয়াল মামলা আমার। তারপরে হলফনামা যা হয় সেইগুলো দিয়ে দিবেন। ঠিক আছে? জি। এরপরে 2 নম্বর, একটি মোকদ্দমা দায়েরের পর আর্জি ফেরত দেওয়া হয়েছে, ইতোমধ্যে মোকদ্দমার দায়েরের তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে। এক্ষেত্রে আপনি কি করবেন? উপযুক্ত প্রতিকার মানে প্রার্থীর জন্য একটি দরখাস্ত মুস্তাবিদা করুন। তাহলে লিমিটেশন অ্যাক্টের 14 ধারায় দরখাস্ত করতে হবে, কারণ এখানে আপনি ভুল আদালতে সরল বিশ্বাসে দাখিল করেছেন। ইতিমধ্যে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই এখানে 14 ধারার যে বিধান সেটা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 3 ধারা এখানে মামলাকে খারিজ করতে পারে না। তাহলে এখানে ড্যাশ জি। দিনের বিলম্ব মোকবের দরখাস্ত মুস্তাবিদ। এখানে ড্যাশ কেন? যত দিনের চাইবেন, যদি প্রশ্নের মধ্যে দিন উল্লেখ থাকে সেই দিন উল্লেখ করে দিবেন, না থাকলে আপনি এই 40-50 দিন ইচ্ছা মতো দিয়ে দিবেন। ঠিক আছে? জি। এই নোটের পৃষ্ঠা নং 75, প্রশ্ন নং 1 এর উত্তর অনুসারে মুস্তাবিদা করতে হবে। ঠিক আছে? জি।